পুজোর দিন মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে। তা না, সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। দীর্ঘ 50 বছর, হ্যাঁ ঠিক অর্ধ শতাব্দীর পর এক অন্য ও অভূতপূর্ব প্রশাসনিক তৎপরতার সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গ। কোনো রাজনৈতিক রং না দেখে অপরাধীর ধর্মীয় বা সামাজিক পরিচয়কে তোয়াক্কা না করে নারী নিগ্রহের ঘটনায় তাৎক্ষণিক এবং কঠোরতম পদক্ষেপ করল রাজ্য সরকার। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিরো টলারেন্স নীতি ও দ্রুত প্রশাসনিক অ্যাকশন আজ রাজ্যবাসীকে মনে করিয়ে দিচ্ছে বিগত বাম ও তৃণমূল জমানার এক চরম সংবেদনহীন এবং বিতর্কিত মানসিকতার কথা। ফিরে যাওয়া যাক ইতিহাসের পাতায় 34 বছরের বাম আমল। 1990 সালের 30শে মে দক্ষিণ 24 পরগনার বানতলায় ইউনিসেফ ও রাজ্য স্বাস্থ্য দফতরের 3 মহিলা আধিকারিকের ওপর বর্বরোচিত হামলা ও গণধর্ষণ চালানো হয়। নিহত হন অনিতা দেওয়ান ও গাড়ি চালক অবনী নাইয়া। এই নারকীয় ঘটনায় রাজ্য স্তব্ধ হয়ে গেলেও তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রতিক্রিয়া রাজ্যবাসীকে হতবাক করেছিল। তিনি ঘটনাটিকে চূড়ান্ত লঘু করে দেখানোর চেষ্টা করে তার চিরপরিচিত ঔদ্ধত্যে মন্তব্য করেছিলেন, এমন তো কতই হয়, সব জায়গায় পুলিশ পাহারা দেওয়া সম্ভব নয়। সরকারের শীর্ষ স্তরের এই চরম অসংবেদনশীলতা সেদিন অপরাধীদের আড়াল করার পথকে প্রশস্ত করেছিল। 2011 সালে পরিবর্তনের পর শুরু হয় 15 বছরের তৃণমূলের শাসন, কিন্তু নারী সুরক্ষার প্রশ্নে পূর্বসূরীদের মতোই চরম আপত্তিকর মনোভাব বারবার সামনে এনেছেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2012 সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার সময় তিনি ঘটনাটিকে সরাসরি সাজানো ঘটনা বলে উড়িয়ে দেন এবং ধর্ষিতার চরিত্র নিয়ে কুৎসিত ইঙ্গিত করে বলেন ধর্ষিতার চরিত্র ভালো ছিল না। মহিলা পুলিশ আধিকারিক দময়ন্তী সেন, যিনি কেসটি তদন্ত করছিলেন, তাকে বদলি করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 2013 সালের কামদুনি কাণ্ড, যেখানে কলেজ ছাত্রীকে নৃশংসভাবে গণধর্ষণ ও খুন করা হয়। মূল অভিযুক্ত আনসার আলী, সৈফুর আলী এবং আমিন আলী সহ অন্যান্যদের বাঁচাতে বারবার আইনজীবী পরিবর্তন করে সরকার। সেই সঙ্গে দুর্বল চার্জশিট পেশ করে অপরাধীদের লঘু শাস্তির রাস্তা তৈরি করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য তীব্র ক্ষোভের জন্ম দেয়, যেখানে তিনি একটা উপমা দিয়ে বলেছিলেন, শরীর থাকলে যেমন জ্বর হয় তেমনই কিছু ধর্ষণও ঘটে। হ্যাঁ, অপরাধীদের ধর্ম দেখেই এখানে তাদের বাঁচানোর চেষ্টা করা হয়। এই প্রবণতা বছর বছর বজায় ছিল। 2014 সালের সিউড়ি কাণ্ডে তিনি মন্তব্য করেন, বাচ্চারা কখনো কখনো এমন অপরাধ করে ফেলে। 2022 সালের হাঁসকালি গণধর্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটি প্রেগনেন্ট ছিল। আরজি করেন নারকীয় ঘটনার পরে অভয়ার পরিবারকে 10 লক্ষ টাকা দিয়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন মমতা। আর তারপর দুর্গাপুরের এক ছাত্রীর নিগ্রহের ঘটনায় মমতার বয়ান ছিল, মেয়েরা রাত 8টার পরে বাড়ির বাইরে বেরোয় কেন? পুজোর দিন মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে। তা না, সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না, কিন্তু মানুষের জীবনটাকে একটা বিষাক্ত করে দিচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট হলেও সেই রক্তটাকে এক্সিবিট করা হয়, কিন্তু যারা ভালো কাজ করে সেই ভালো কাজটাকে তুলে ধরা হয় না। আর এখন দেখুন কিছু নেই, ঘরে বসে আছে, একটা খবর পেলেই হলো, কিচ্ছু জানে না, সবচেয়ে নবিস। বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। আরে একটা দুটো ঘটনা তাও আমি মনে করি এটাও উচিত না। কি করবেন? আগেকার দিনে তো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা একটু প্রেম করলে এত মার খেত বাবা মায়ের, এখন তো সবটাই ওপেন হয়ে গেছে। এখনকার জগৎটা হয়ে গেছে, এটা গ্লোবাল জগৎ হয়ে গেছে, ওপেন মার্কেট হয়ে গেছে, ওপেন অপশন হয়ে গেছে। মানুষের আজকে কোনো বাধা নয়, সবাই যে যার মতো করছে, কাজ করছে, খাচ্ছে দাচ্ছে ঘুরছে, অনেক খাটতে হচ্ছে, টেনশন আছে, তাদের জগৎটা তাদের মতো করতে দিন। কেউ ধর্ষণ হিসেবে ধর্ষণটাকে গ্লোরিফাই করবার চেষ্টা করবেন না। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে,
নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30, and it happens in the, so far I know, forest area, and 12:30 I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. অস্বীকার করতে পারবেন না পরিবার। আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন, আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। কিন্তু বিগত 5 দশকে সেই উদাসীনতা ও ভিকটিম ব্লেমিংয়ের নোংরা সংস্কৃতি ভেঙে আজ এক নতুন প্রশাসনিক দৃষ্টান্ত তৈরি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরের ঘটনার পরের দিনই তিনি ঘটনাস্থলে যান। শক্ত হাতে অ্যাকশন শুরু হয়। একজন ধর্ষক পালাতে গিয়ে মারা যায় পুলিশের গুলিতে। কোনো ধর্ম দেখে নয়, ন্যায়ের পথে চলেছে রাজ্য সরকারও। কিন্তু ঘটনা শেষ এখানেই নয়। বারুইপুরে নিহতের সংখ্যা 1 নয় 4। তাহলে কারা সেই আরও 3 জন? তারা 3 জন নিরপরাধ হিন্দু যুবক যাদের বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে মারে স্থানীয় মুসলিম জনতা। কিন্তু কারা ছিল সেই নাশকতার পিছনে? নানান তথ্য উঠে আসছে। বিশেষ করে সিপিএম দলের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক। এটা দেখা যাচ্ছে যে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই তৃণমূল দল ভেঙে যাবার সুযোগ নিয়ে সিপিএম চাইছে রাজ্যে 30% মুসলমান ভোটে ভাগ বসাতে। আর সেই কারণেই নানাভাবে সিপিএম রাজ্যে মেরুকরণের রাজনীতিতে নেমেছে। অবৈধ বাড়ি ভাঙা থেকে অবৈধ বস্তি উচ্ছেদ, সব রকম উন্নয়নমূলক কাজকে বাধা দিতেই তারা ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে পড়েছে। আর পিছনে একটাই কারণ, অবৈধ দখলদাররা বেশিরভাগই মুসলিম। এখন বারুইপুরের মব লিঞ্চিং আর নাশকতার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই প্ররোচনাকারী ও মূল অপরাধীদের চিহ্নিত করে প্রায় 40 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং এই সংখ্যাটা আরও বাড়ছে। আজ এই কড়া পুলিশি অ্যাকশনের মুখে পড়ে যে যুবকদের জীবন অন্ধকারের দিকে চলে গেল, তাদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য সাধারণ মুসলিম যুবকদের যারা ঢাল হিসেবে ব্যবহার করলো, সেই বাম নেতারা কি আজ এই পরিবারগুলোর মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখাবেন? অবৈধ বাড়ি ভাঙা চলছে, অবৈধ বস্তি উচ্ছেদ হয়েছে, বাম নেতারা কিছুই করতে পারেনি সংবাদের শিরোনাম হওয়া ছাড়া। বারুইপুরে নাশকতা আর 3 নিরপরাধ যুবকের প্রাণহানি ঘটিয়ে শেকুমাকুড়া আবার চলে যাবেন নতুন কোনো স্থানে, নতুন কোনো ছুতো নিয়ে। প্রাণ যায় যাক, রাজনীতি তো চলতে হবে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।